হয়েছে গতকাল আর আজ তুমি প্রেগনেন্ট, মানে কি এসবের? সেটা তো আমিও বুঝতে পারছি না। আজ সকালে খারাপ লাগছিল, তাই ডক্টরের কাছে গিয়েছিলাম। তুমি তো ঘুমিয়েছিলে, তাই আর ডাক দিইনি। সত্যি করে বল, বিয়ের আগে কার সাথে আগাম করেছিস? আরে সত্যি বলছি, আমি কারোর সাথে কিছুই করিনি। আর বিয়ের আগে তো তোমার সাথে 4 বছরের রিলেশন ছিল। তবে কিভাবে বলতে পারো এটা? দেখো নিপা, শারীরিক সম্পর্কে যুক্ত না হলে কেউ প্রেগনেন্ট হয় না, এটা অবশ্য তুমি ভালো করেই জানো। তবে এখানে নতুন করে কি বলবো তোমাকে? এতক্ষণ ঝগড়া করছিল ইমরান আর নিপা। 4 বছর যাবৎ রিলেশন করার পর গতকাল ফ্যামিলিগতভাবেই বিয়েটা করে। হ্যাঁ, কিন্তু বিয়ের পরের দিন একটা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয়, এটা সত্যিই অস্বাভাবিক একটা ব্যাপার। তাছাড়া বাসর ঘরেও তারা কোনো কিছু করেনি। আবার করেনি বলতে কিছুই করেনি তা কিন্তু নয়, একবারে কিছুই করেনি, খালি নেগেটিভ নেন কেন? এদিকে ইমরান সাহেব চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছে। পরিবারে কেউ জানতে পারলে তো মহা বিপদ হয়ে যাবে। সারাটা রাত তিনি চিন্তা করতে করতেই পার করে দেয়। সকাল হতে ইমরান সাহেব বিছানা ছেড়ে বাসা থেকে বের হয়ে যায়। নিপা কিছু বুঝে ওঠার আগেই ওর ফোনে কল আসে ইমরানের। নিপা রিসিভ করেই বলল, সকাল সকাল কোথায় চলে গেছো? এদিকে চিন্তায় আমি মরে যাচ্ছিলাম। চিন্তা করার কিছু হয়নি, তুমি খেয়ে দিয়ে বাইরে আসো, আম্মুকে বলবো আমি ডেকেছি। কোথায় যাব আমরা? জাহান্নামে যাব, যাবে তুমি? রাগ করো কেন? কোথায় আসবো বলো? চৌরাস্তার পাশে এসো। আসছি। নিপা কল কেটে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হবার পর রেডি হয়ে চলে যায় ইমরানের কাছে। খাবারটাও খেয়ে যায়নি মেয়েটা। এই সময় কজনই বা খেতে চায়, কিন্তু এটাই ছিল নিপার শেষ যাওয়া। দুপুর পেরিয়ে বিকাল হলো, বিকাল পেরিয়ে সন্ধ্যা নামলো। বাসার সবাই চিন্তায় পড়ে যায় ভীষণভাবে। ফোনেও তাদের পাওয়া যাচ্ছে না, দুজনের ফোনই সুইচ অফ। এদিকে রাত নেমে এসেছে, চারদিকে যত অন্ধকার হচ্ছে, আবছা কালো ছায়াটা যেন বাড়ির ওপরেই এসে পড়ছে। সকালবেলা বের হলো, আর এখন রাত 12টা ছুঁই ছুঁই, তাও তাদের নিশানা নেই। অবশেষে ইমরানের আব্বু পুলিশের সাহায্য নেয়, পুলিশকে কল দিয়ে জানিয়ে দেয় ব্যাপারটা। পুলিশ পুরো শহর জুড়ে তাদের খুঁজেই চলেছে। রাত 3:25 বাজে, এখনো কেউ ঘুমায়নি। অপেক্ষারত হয়ে আছে সবাই, কবে মিলবে দেখা। রাত ঠিক 4:43 থানা থেকে একটা ফোন কল আসে। ইমরানের আব্বু রিসিভ করার 1 মিনিট পর তার মাথাটা ঘুরে যায়। সবাই দৌড়ে সোনাকে জড়িয়ে ধরে, চোখ মুখ আর মাথায় পানি দিয়ে অবশেষে ওনার জ্ঞান ফেরে। সবাই কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। ইমরানের আব্বু ওদের জানায় নিপার লাশ নাকি চৌরাস্তার ডাস্টবিনে পড়ে আছে, আর ইমরান সাহেব নাকি ঢাকা নাইট ক্লাবে মদ খেয়ে ফুর্তি করতেছিল। পুলিশ সেখান থেকে ইমরানকে গ্রেফতার করে। বাড়ির সবাই ঘটনা শুনে দৌড়ে যায় থানায়। গিয়ে দেখে নিপার লাশ পড়ে আছে থানার বারান্দায়, আর ইমরান জেলখানায় মাতাল অবস্থায় বসে আছে। পুলিশ ইমরানের পরিবারকে আরো জানায় যে নিপার ফোনে একটা কল রেকর্ডিং পাওয়া গেছে, যার থেকে স্পষ্ট বোঝা যায় যে নিপার হত্যাকারী আর কেউ নয়, সেটা ইমরান। ইমরানের আব্বামও কিছুতেই বিশ্বাস করলো না। বাধ্য হয়ে পুলিশ তাদের রেকর্ড শোনায়। রেকর্ড চালু হবার পর সবাই মন দিয়ে শুনছে। সকাল সকাল কোথায় চলে গেছো? এদিকে চিন্তায় আমি মরে যাচ্ছিলাম। চিন্তা করার কিছু হয়নি, তুমি খেয়ে দিয়ে বাইরে আসো, আম্মুকে বলবো আমি ডেকেছি। কোথায় যাব আমরা? জাহান্নামে যাব, যাবে তুমি? রাগ করো কেন? কোথায় আসবো বলো? চৌরাস্তার পাশে এসো। আসছি। রেকর্ড শেষ হবার পর পুলিশ আরো একটা নিউজ দেয়। নিপা প্রেগনেন্ট ছিল সে ব্যাপারে। বিয়ের পরের দিন কেউ কি করে প্রেগনেন্ট হতে পারে? এটা অসম্ভব, পারে না। কিন্তু নিপা প্রেগনেন্ট ছিল, অর্থাৎ এইটা জানতে পেরেই ইমরান নাকি নিপাকে খুন করে। পুলিশের তথ্যবচন এতটাই গভীর যে খুনটা যে ইমরান করেছে, হ্যাঁ, এইটা সবাই শিওর। সবাই ইমরানকে তু তু মারতে থাকে। ইমরানকে এটাও বলে নিপার সমস্যা আছে, এটা আমাদের বলতে পারতিস, আমরা যা করার করতাম। কিন্তু তুই তো খুনি, আমি কোনো খুনিকে পেটে ধরিনি, তুই আজ থেকে আমাদের কেউ না। ইমরানের পর ইমরানের বাবা এসে আরেকটা খোঁচা মেরে দিল। এভাবে এসব বলেই সবাই চলে যেতে লাগলো। পিছন থেকে ইমরান চিৎকার করে বলেছিল, আমি খুনি নই, আমি খুন করিনি, বিশ্বাস করো কেউ। কিন্তু কে শুনে কার কথা? ইমরানের ফাঁসি রায় পড়ে যায়। মাত্র 22 দিন পর ইমরানের ফাঁসি। সমস্ত কিছু তার বিরুদ্ধে। কিন্তু আসলে সে রাতে কি হয়েছিল ইমরানের কথা কেউ শুনে না। কাকেই বা বলবে সেদিন রাতের কথা। এদিকে সময় ফুরিয়ে যাচ্ছে, 9 দিন পার হয়ে গেছে, হাতে আর 13 দিন বাকি। 13 দিন পরই ফাঁসির মঞ্চে উঠতে হবে। ঠিক তখনই থানা ইমরান সাহেবের সাথে কেউ একজন দেখা করতে আসে। ইমরান সাহেব নিজেই অবাক, ওর সাথে তো দেখা করার মতো কেউ নেই। ইমরান সাহেব কৌতূহল হয়ে অপেক্ষা করছে,
তখন তিনি দেখলেন কালো জ্যাকেট পরিহিত, মাথার চুলে স্টাইলিশ এমন এক মধ্যবয়সী ছেলে ওর দিকে এগিয়ে আসে। ছেলেটিকে ইমরান সাহেব চিনে না। ছেলেটি এসে ইমরান সাহেবের সামনে দাঁড়ায়। এরপর ছেলেটি নিজের থেকেই বলল, হাই, আমি রিয়াজ। হ্যালো, আমি ইমরান। জানি। কিভাবে? আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে হবে না। আমি আপনার কাছের কিছু প্রশ্নের জন্য এসেছি, যদি একটু সাহায্য করতেন। কি নিয়ে? সেদিন রাতে আপনার সঙ্গে কি হয়েছিল? এটা জেনে আপনি কি করবেন? তাছাড়া কেউ বিশ্বাস করছে না আমাকে। আমার ফাঁসির রায় পর্যন্ত চলে এসেছে, এখন আর ঘেটে ঘুটে কি লাভ? দেখুন, আমি হয়তো আপনাকে ফাঁসি থেকে বাঁচাতে পারবো, যদি আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন তবেই। সত্যি বলছেন? সত্যি বলছি। এইবার বলুন, সেদিন কি হয়েছিল? সেদিন আমি চৌরাস্তার পাশে দাঁড়াই। নিপার পেটের বাচ্চাটা অপারেশন করে নষ্ট করতে চেয়েছি। নিপা আসার পর আমি ওর সামনে যাই, কিন্তু অদ্ভুতভাবে নিপা বলল আমার সাথে ও হসপিটালে যাবে না। আমি অবাক হই। আমি তো এখনো নিপাকে কিছুই বলিনি, তবে বুঝলো কিভাবে? এরপর নিপা কিছু না ভেবে আমার হাতটি ধরে টানতে থাকে। আমি ওর পিছু পিছু যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কি হচ্ছে। ও আমাকে টেনে নিতে নিতে রাস্তার উপর নিয়ে যায়। তখনই একটা ট্রাক এসে আমাকে উড়িয়ে দেয়। ও মাই গড! এরপর কি হলো? এরপর আমি আমাকে আবিষ্কার করলাম একটা অজানা শহরে, যে শহর আমি ঠিকমতো চিনি পর্যন্ত না। তখন মনে পড়লো আমার অ্যাক্সিডেন্টের কথা। মনে পড়তেই বুকটা থক থক করে কাঁপতে লাগলো। আমি ভেবেছি আমি মরে গেছি। আশেপাশে লোকজনের মাঝে কাউকে আমি চিনি না। তখনই দেখলাম নিপা এসে আমাকে জড়িয়ে ধরে। আমি নিপার দিকে তাকাতেই নিপা জড়িয়ে ধরা অবস্থায় আমার বুকে কামড় দিয়ে হৃৎপিণ্ড খেতে থাকে। এত খারাপ হয়েছে? আচ্ছা, তারপর বলুন। এরপর আমি বুকের ব্যথায় ছটফট করতে করতে সেখানেই পড়ে যাই। আবার চোখ মেলে দেখি আমি একটা রুমে বন্দি আছি। এরপর রুমটা থেকে বের হবার চেষ্টা করতে গিয়ে দেখি আমার পিছনে নিপা একটা ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেছিলাম এবারও নিপা আমাকে খুন করবে। তা ভেবে আমি নিজেই পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারি নিপার দিকে। নিপা তখনই ফ্লোরে কাতরাতে কাতরাতে লুটিয়ে পড়ে। আমার খুব মায়া হয়, আর আমি তৎক্ষণাৎ নিপার পাশে যেতে নিপা হুট করে উঠে আমার গলায় ছুরি চালিয়ে দেয়। আবারও ছটফট করতে করতে আমি মরে যাই। এরপর আবার চোখ মেলে দেখে আমি নাইট ক্লাবের সামনে পড়ে আছি। ঠিক তখনই একটা লোক এসে আমাকে বলল, এই বোতলের সব পানি গিলে খাও, তোমার সব সমস্যার সমাধান হবে। আমি বুঝিনি লোকটা আমায় কেন এই কথা বলছে, কিন্তু উনি কোনো না ভাবে তা নিশ্চয়ই জানে। তাই আমি ওনার কথা মতো বোতলের সব পানি খেয়ে ফেললাম। খাওয়ার পর মাথাটা একটু ঝিম ধরে আমার, আর কিছু মনে নেই। এরপর চোখ মেলে দেখি পুলিশ নাইট ক্লাবে এসে আমাকে গ্রেফতার করে, তাও নাকি নিপার হত্যাকারী হিসেবে। কিন্তু আমি সত্যিই বলছি, নিপাকে আমি মারিনি। বুঝলাম, কিন্তু এই কথাগুলো আপনি আর কাউকেই বলবেন না। এটা জাস্ট আপনি আর আমি জানি, এছাড়া শুধু ও জানে। আর একজন কে? সেটা তো এখনো জানতে পারিনি। সেটার সন্ধানই আমার এতটুকু আশা। আচ্ছা, একটা কথা, এসবে কোনো ভূত প্রেত নয় তো? হতে পারে, আবার নাও হতে পারে। এইটা একটা গোলাকার চক্রদ্বার, যা প্রতিনিয়ত সব পরিস্থিতিকে গুলিয়ে দেয়। তবে এর পিছনে একজনই আছে, আর সে ভূত নাকি প্রেত সেটা না জানলেও এটা আমি শিওর হয়ে বলতে পারি, ওটা মানুষ না। তাহলে? ওয়েট অ্যান্ড সি ব্রো। আমি আর্লি ব্যাক করব আপনার কাছে, তখন বুঝতে পারবেন সব কিছু। আমি ফাঁসি থেকে বাঁচবো তো? সঠিক না, হয়তো আমার ফিরতে দেরি হলে আপনার সময় শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপনি দেখুন কি করা যায়। আর শেষে একটা কথা বলে যাই আপনাকে, আপনি কীভাবে নেবেন জানি না, তবে এই কথাটা শুনলে আপনি শক খাবেন শিওর। কি কথা? নিপা বেঁচে আছে। মানে? নিপার লাশ আমি নিজের চোখে দেখেছি, তাহলে কিভাবে সম্ভব? ওই যে বললাম, ওয়েট অ্যান্ড সি নাও বাই। আরে ভাই, আগে তো নিপার ব্যাপারটা বলে যান। আজ মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। রিয়াজ এখন ছুটবে, অনেক দূর ছুটবে, তাকে যে জয়ী হবে। আর এদিকে ইমরান সাহেব বিশাল বড় এক চিন্তায় পড়ে যায়, নিপা কিভাবে বেঁচে আছে। রিয়াজ থানা থেকে বের হয়ে সোজা নিজের বাসায় চলে আসে। রুমে বসে মস্ত বড় এক অঙ্ক মেলাতে থাকে। নিপা সেদিন ওখানে যায়নি, আর ইমরানও সেদিন চৌরাস্তার পাশে যায়নি। তবে মৃত নিপাটা কে? আর ইমরান যদি চৌরাস্তার পাশে না গিয়েই থাকে, তবে সে কেন বলল গিয়েছিল? তখনই নিপা রিয়াজকে বলল,
আপনি এসেছেন? হ্যাঁ, মাত্র এলাম। এদিকে আসো, বসো এখানে। হুম, বসলাম। আচ্ছা নিপা, তুমি ক্লিয়ার ভাবে বলো আমাকে, সেদিন আসলে কি কি হয়েছে? হঠাৎ অদ্ভুত কি নোটিশ করছো তুমি? তেমন কিছুই না। ইমরান বলল চৌরাস্তার পাশে যাওয়ার জন্য, আর আমি তো সেই দিকেই যাচ্ছিলাম। তারপর আপনি তো আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছেন। আবার বলতেছো কিডন্যাপ? কিডন্যাপ না, কিন্তু কিডন্যাপের মতোই তো। তাছাড়া আপনি আমাকে এখনো বলেননি কি করতে যাচ্ছেন। বলবো বলবো, মাথা গুড়গুড় করতেছে আমার। এই বলবো বলবো কথা শুনে আসছি 9 দিন থেকে, কিন্তু কিছুই তো বলছেন না। আচ্ছা এইটা বলুন, আপনি কে আর এইসব নিয়ে কেন খাটছেন? খুব জানতে ইচ্ছে হচ্ছে। হুম, অনেক বেশি। ওকে, এত করে যেহেতু বায়না ধরছো, তবে শোনো। আচ্ছা বলুন। আমার নানা আমাকে ছোটবেলায় গল্প বলতো, তবে একটা গল্প খুব ইন্টারেস্টিং ছিল। আমার নানা মুখ থেকে যেভাবে শুনেছি সেইভাবে বলছি তোমাকে, শুনো তাহলে। গল্পটি এক অবুঝ বালকের, যেটা কি অবুঝ বালকের মতো ছোটবেলায় মা বাবাকে হারিয়ে একা একা বড় হয়েছে। রাস্তা থেকে বাসি খাবার তুলে খাওয়া ছিল তার জীবন। অবহেলাপূর্ণ পথ গমন করে এগিয়ে যাচ্ছিল সে। কারণে অকারণে মানুষের মার খেতে হতো। তবে অবাক করার বিষয় হচ্ছে, বাচ্চাটির বয়স 409 বছর। এ বাচ্চা নয়, সে বাচ্চা, যা সবাই দেখে। প্রাণহানি যখন হয় শুরু, তখনই এ বাচ্চা সবার মাথা সবাই ঝুঁকে পড়ছে তার কাছে। বিপদের সংকেত ঢেলেছিল দুষ্ট দিনের দলেরা। বাচ্চাটা 495 বছর পূর্ণ হওয়ার পরে হুট করে বুড়ো হয়ে যায়। বুড়ো ত্বক ছিল যুবকদের মতো। করেছিল সে বিয়ে, তার হয় ফুটফুটে একটা বাচ্চা। সে বাচ্চা সাধারণ কেউ না, সে তার বাবার মতো আরও 500 বছর বাঁচবে। আরো 500 বছর? হ্যাঁ। তারপর কি হয়েছিল? ঘটনাটা নানার মুখ থেকে শোনার পর আমার কেমন যেন মনে হলো সব কিছু সত্যি একটা কাহিনী। আমার মনে হলো নানা তখন খুব ভয় পাচ্ছে যখন কথাগুলো বলছিল। নানা সেদিন গল্প বলেই রুমে চলে যায়, আর আমি আম্মুর সাথেই ঘুমিয়ে পড়ি। বয়স তখন আমার 3 বছরের কাছাকাছি ছিল। রাত ঠিক 2টা নাগাদ আমার নানু চিৎকার মেরে ওঠে। সঙ্গে সঙ্গে আমরা সবাই নানুর রুমে চলে আসি। এসে দেখলাম নানা অনেক কষ্ট পাচ্ছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে উপরের দিকে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নানা। সো স্যাড। এরপর? পরে সবাই ভাবলো নানা মনে হয় মরে যাবে। এই ভেবে সবাই কান্না শুরু করে। নানা আমাকে জোর খাটিয়ে বলে উঠল, রিয়াজ, সারা সবাই রুম থেকে বের হও। নানার কথায় সবাই অবাক হলেও বের হতে বাধ্য। আমি দরজা বন্ধ করে নানার পাশে গিয়ে দাঁড়াই। নানা আমাকে বলল, শুন রিয়াজ, সে এসে গেছে। মানুষ হয়ে সমাজে ঠাঁই নেবে, কিন্তু ওটা মানুষ না, সে অনেক ভয়ঙ্কর। তার মায়াবিদ্যা অনেক গভীর। তুই এখনো ছোট, কিন্তু এর রহস্য তোকেই বের করতে হবে। তার বিনাশিত ব্যক্তি তুই নিজেই। তোর 15 বছর পূর্ণ হওয়ার পরেই ছুটা শুরু করবি। অনেক ছুটবি, আগে তাকে চিনবি, তারপর বিনাশ করবি। নানা এই কথাটা বলে দর্প শুরু করে। আমি নানার হাতে হাত রাখতে নানা আবার বলল, তোর কাছে আমি একটা জিনিস রেখে যাচ্ছি। এই বাড়ির পিছনে আম গাছের গোড়ায় গর্ত করবি, প্রয়োজনে গাছ সব কেটে পড়বি। সেখানে একটি অস্ত্র পাবি তুই, আর সেটা দিয়ে তুই সেই শত্রুকে শেষ করবি। তবে একটা কথা, যেদিন তুই সেই শয়তানকে চিনতে পারবি, যেদিন তার মুখোমুখি হবি, সেদিনই অস্ত্রটা বের করবি, তার আগে নয়। এটাই ছিল নানার শেষ কথা। এরপর নানা হুট করেই চুপ হয়ে যায়। আমি নানা বলে এক চিৎকার দিয়েছি, আর অমনি সবাই রুমের বাইরে থেকে কান্না জোরে দিল। ওহ সরি, আমি বুঝতে পারিনি। সমস্যা নেই, এখন আমার লক্ষ্যবস্তু হচ্ছে সেই শয়তানকে খুঁজে বের করা।
আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন আমার সাথে কিছু হতে যাচ্ছিল? এইটার জন্য আমায় সাহায্য করছে রনি, রনিটা কে আবার? আমার বন্ধু। তবে তার ভিতর একটা শক্তি আছে। শহরে কোথাও যদি খারাপ কিছু হতে যায়, তার 1 ঘন্টা আগে রনি বুঝে যায়। তারপর সে আমাকে ঠিকানা দেয় তোমার, আর আমিও কিডন্যাপ করে আনলাম। কিন্তু বাইরে কি হচ্ছে সেটাই বুঝলাম না। যেদিন আমি সারাদিন রাস্তা ফাঁসেছিলাম, ইমরানকে কোথাও দেখিনি, আর ইমরান বলছে সে ওখানে ছিল। আবার তোমার মতো সেম লাশ থানায় দেখলাম। যদি তুমি এখানে হও তবে ও টাকার লাশ, আর ইমরানকে বা কে 3বার ফোন করলো? অন্যদিকে আবার আমার জামাইনের ইমরান রাস্তার পাশেই ছিল না, তবে সে কেন বললে ওখানে ছিল? রহস্য রহস্য। সবকিছু এমন ভাবে হচ্ছে যেটা কাউকে বললে সে জীবনেও বিশ্বাস করবে না। হ্যাঁ, ঘটনাটা এমনই। নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। সত্যি বলতে রিয়াজ ভাইয়া, আমিও বিশ্বাস করতাম না যদি আমার মতো সেম লাশ টিভিতে না দেখতাম। নিপার কথাও সত্য। এদিকে রিয়াজ আছে মহা ঝামেলা। রহস্যাবৃত্ত চক্রীয় স্থানে ঘুরপাক খাচ্ছে রহস্যলাভ। গুরুজনদের প্রভাব ছিল সব রহস্যের সমাধান করার জন্য একটি দরজা খোলা থাকে, সে দরজা খুঁজে বের করলেই বুদ্ধির জয় হয়। কিন্তু এখানে রিয়াজ না পাচ্ছে কোনো দরজা, আর না পারছে সমাধান করতে। যত ঘাটছে ততই রহস্য যেন বেড়েই চলছে। ধীরে ধীরে সমস্ত কিছু কঠিন দশা হচ্ছে। ভাবতে ভাবতে রিয়াজ নিজেই এক প্রকার অসুস্থ হয়ে যাচ্ছে। তখনই রিয়াজের মাথায় একটা সমাধান খেলে যায়। রিয়াজ তখনই নিপাকে বলল, আচ্ছা নিপা, তোমার মোবাইলের রেকর্ডের জন্য ইমরান জেলে বন্দি, কিন্তু তোমার মোবাইল নকল নিপার কাছে গেল কিভাবে? তোমার ফোন কোথায় রেখেছিলে? আমি তো বাসা থেকে বের হয়ে ইমরানের কাছেই যাচ্ছিলাম, আর তখন আপনি নিজেই আমাকে ধরে নিয়ে এসেছেন। এর মাঝে ফোন কোথায় হারালাম আমার খেয়াল নেই। দেখো, মনে করে কিছুটা তো মনে পড়বে। একটু খেয়াল করে দেখো, রাস্তায় আসার সময় অস্বাভাবিক কিছু হয়েছিল কিনা একটু চেষ্টা করো। না, আমার তো কিছুই মনে পড়ছে না। আরে ভালো করে বেবি দেখো। তেমন কিছুই হয়নি, কিন্তু কিন্তু কি? আপনি আমাকে কিডন্যাপ করার 2 মিনিট আগে আমার মাথাটা ঝিম মেরে উঠেছিল। চোখে হঠাৎ অন্ধকার দেখছিলাম। 30 সেকেন্ডের মতো এমন হওয়ার পর স্বাভাবিক হয়েছি, আর আপনি তখনই কিডন্যাপ করলেন। ইয়েস, তার মানে কাহিনী এইখানেই। কিসের কাহিনী? পরে বলতেছি। এই নাও আমার ফোন, তোমার কাছেই রাখো। আমি একটু রনির সাথে দেখা করতে যাব। 1 ঘন্টা পর পরেই আমি তোমাকে কল দিব অন্য নাম্বার থেকে। ঠিক আছে। রিয়াজ বেরিয়ে গেল। হয়তো কিছুটা সন্দেহ করেছে। রনির কাছে গিয়েই রিয়াজ কিছুটা ব্যাপার ঘেটে দেখে। হ্যালো নিফা। হ্যাঁ রিয়াজ ভাইয়া, বলুন। আরে একটা ব্যাপার জানা গেছে। কি জানা গেছে? থানায় যে ইমরান আছে, ওটা তোমার স্বামী না, ওটা মানুষ না। মানে, বুঝিয়ে বলুন। ইমরান এখন অন্য কোথাও আছে। জেলখানার ইমরান অন্য কেউ। আমি বাসায় আসবো রাত করে। তুমি এক কাজ করো, রুমে বসে নামাজ আর জিকির করো। আমি রাতে এসে কথা বলবো। এখন মাথাটা ফেটে যাচ্ছে আমার। ওকে? নিপাও বেশ চিন্তায় পড়ে গেল। ইমরান চৌরাস্তার পাশে আসতে বলে আসেনি, সেখানেই নতুন ইমরানের আগমন। নিপা নিজে রিয়াজের বাসায়, তবে থানায় নিপার লাশ কিভাবে থাকে? আর থানায় এই ইমরান কে যে নিপার খুনের দায়ে ফাঁসি রায় ভুগছে? তাছাড়া নিপা তো খুন হয়নি, তবে থানার নিপাকে খুন করেছে কে? আর ইমরান যদি জেলে না থাকে, তবে আসল ইমরান কোথায়? সবকিছুর পেছনে কারো হাত আছে। দেয়ালের উপরে সে কে যে এভাবে রহস্য নিয়ে খেলছে? সব তো ভূত প্রেত না, কিন্তু বারবার এই একটা বাক্যই কেন বলতে হচ্ছে ওটা কোনো মানুষ না? নিপা নিজে রিয়াজের বাসায়, তবে থানায় নিপার লাশ কিভাবে থাকে? আর থানায় এই ইমরান কে যে নিপার খুনির দায়ে ফাঁসি রায় ভুগছে? তাছাড়া নিপা তো খুন হয়নি, তবে থানার নিপাকে খুন করেছে কে? আর ইমরান যদি জেলে না থাকে, তবে আসল ইমরান কোথায়? সবাই তো ভূত পেত না, কিন্তু বারবার এই একটা বাক্য কেন বলতে হচ্ছে ওটা মানুষ না?
নিপা ভাবতেছে রুমে বসে বসে, তখনই দরজায় কেউ নক করে। নিপা চমকে ওঠে, বাসায় তো কেউ আসার কথা না, তবে দরজায় টোকা দিল কে? নিপা ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে দরজার দিকে যায়। এরপর দরজার ফুটো দিয়ে তাকিয়ে দেখে রিয়াজ এসেছে। অবাক হয়ে যায় নিপা, রিয়াজ এত জলদি এলো কেন? হয়তো কোনো বিপদ হয়েছে। নিপা তাড়াতাড়ি দরজা খুলে দেয়। রিয়াজ রুমে ঢুকতে ঢুকতে নিপাকে বলল, এত দেরি কেন খুলতে? আর হ্যাঁ, ইমরানের খোঁজ পেয়েছি, রেডি হোক, তাড়াতাড়ি বের হতে হবে। ইমরানের খোঁজ পেয়েছেন? কোথায় আছে সে? এলেই বুঝতে পারবে, তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি। নিপা খুশিতে দৌড়ে রুমে যায়। এরপর জামা খুলে বাথরুমের দিকে যেতেই ফোন বেজে ওঠে। নিপা আবারই পিছনে ফিরে তাকিয়ে দেখে রিয়াজ কল দিচ্ছে। অর্থাৎ একটু আগে যে নাম্বার থেকে কল দিছিল। নিপা ফোন ধরে বলল, আসছি, বসুন, একটু ফ্রেশ হয়ে আসি। কে বলতেছ? আপনাকে। আমি কোথায় বসবো আর কোথায় আসবা তুমি? মানে, আপনি তো বাসায় এসে বললেন ইমরানের খোঁজ পেয়েছেন, তাই আমাকে রেডি হতে বললেন। ও মাই গড, আমি এখনো রনির বাসায়? ওটা আমি না। কি? তাহলে উনি কে? আল্লাহ, এখন আমি কি করব? শুনো, তুমি দরজা খুলে ওনার সাথে কথা বলো, আমি 5 মিনিটের মধ্যেই আসতেছি। ওকে। নিপা আবার জামা কাপড় পরে রুম থেকে বের হয়ে আসে। ড্রয়িং রুমে এসে দেখে কেউ নেই, দরজা খোলা, তার মানে সে চলে গেছে। নিপা হতাশ হয়ে চেয়ারে বসে পড়ে। কিছুক্ষণ পর রিয়াজ এসে নিপার সামনে দাঁড়ায়। নিপা বসা থেকে উঠে রিয়াজ জড়িয়ে ধরে বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কেন এমন হচ্ছে? ভয় পাবার কিছু নেই, আমি এসে গেছি তো। এমন সময় দরজায় আর একটা রিয়াজ এসে বলল, নিপা, ওকে ছাড়ো, ওটা মানুষ না। নিপা রিয়াজকে জড়িয়ে ধরা অবস্থায় টুপ করে ছেড়ে দেয়। নিপার সামনে থাকা রিয়াজ বলে উঠল, আরে নিপা, ওটা মানুষ না, আমাদের আলাদা করতে চাচ্ছে ও। নিপা থ হয়ে গেছে। দুজনেই বলছে তারা রিয়েল। দরজার রিয়াজ বলতেছে সে রিয়াজ, আর নিপার সামনে রিয়াজ বলতেছে সে রিয়াজ। নিপা কিছুই বুঝতে পারছে না, নিজেও বুঝছে না আসলে কে রিয়াজ। নিপার সামনে থাকা রিয়াজ অর্থাৎ প্রথম রিয়াজ বলল, নিপা, আমি আমার বন্ধুর ফোন থেকে তোমাকে কল দিয়েছিলাম। নিপা প্রথম রিয়াজের কথা শুনে ভেবে নেয় এইটাই রিয়াজ। আবার এদিকে দরজার সামনে থাকা অর্থাৎ দ্বিতীয় রিয়াজ বলল, নিপা, কল আমি দিয়েছিলাম, লাস্ট নাম্বার 63। নিপা আবার কনফিউজড হয়ে যায়। দুজনেই সত্য কথা বলতেছে, তাহলে আসল রিয়াজ কে? আবার এরা বলতে লাগলো, নিপা, আমি বলছি রাতে ফিরবো। নিপা, আমি বলছি 5 মিনিট পরে আসতেছি। আমি আজ ইমরানের সাথে দেখা করে এসেছি। আমি নকল ইমরানের গোপন তথ্য দিয়েছি তোমাকে। আমি তোমাকে কিডন্যাপ করেছি। আমি তোমাকে বাঁচানোর জন্য কিডন্যাপ করেছি। ওদের কথা শুনে নিপার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। দুজনে এইসব সত্য কথা বলতেছে, কোনটা আসল আর কোনটা নকল সেটা সে কিভাবে বুঝবে? তখনই আবার দরজায় থাকা রিয়াজ বলল, নিপা, আমার নানা একটা অস্ত্র একটা গাছের নিচে রেখেছে। গাছটির নাম তুমি আর আমি জানি। ওরে জিজ্ঞেস করো গাছটির নাম কি। দ্বিতীয় রিয়াজের কথা শুনে প্রথম রিয়াজ অর্থাৎ নিপার সামনে থাকা রিয়াজ হাবলা হয়ে যায়। সে উত্তর দিল কদম গাছ। নিপা বুঝে গেছে দরজা রিয়াজ আসল রিয়াজ। নিপা এক দৌড়ে দরজা রিয়াজের সামনে চলে যায়। নকল রিয়াজ ভয়ে এক দৌড়ে জানালা দিয়ে পালিয়ে যায়, যেন জানালা দিয়ে লাফ দিয়ে সে অদৃশ্য হয়ে গেল। অবশেষে রিয়াজ দম ফেলে। এক বিপদেই পড়েছিল সে। রিয়াজ রুমে এসে বসে পড়ে। এখন কাকে বিশ্বাস করবে? রিয়াজের রূপে যদি নকল রিয়াজ এসে ধোকা দেয় তবে রহস্যের বের হবে কিভাবে? আর এসব কিছু করে কে? কে এত বড় বিপদের মুখে ফেলে দিচ্ছে ওদের? নিপা রিয়াজকে জড়িয়ে ধরে আছে। মেয়েটিও ভয় পেয়েছে খুব। রিয়াজ আবার প্রথম থেকে হিসাব মিলাতে লাগলো। নিপা এক রাতে প্রেগনেন্ট হয়েছে কিভাবে? নিশ্চয়ই কোনো শয়তান করেছে এসব। যদি সে শয়তান নকল ইমরান হয় তবে নিপা সেজে কে গেল? নকল নিপা নকল রিয়াজের হাতে কেন খুন হলো? আসল ইমরানকে যদি নকল ইমরান গায়েব করে, আসল ইমরানের জায়গায় বসে, তাহলে নিপাকে সরিয়ে নকল নিপা এসেছে কোথা থেকে? আর জেলে নকল ইমরান অবাক হয়ে গেছে নিপা বেঁচে আছে শুনে। অর্থাৎ শয়তান খেপেছে নিপা বেঁচে আছে বলে। তাহলে ইমরান যে নিপাকে মেরেছে অর্থাৎ নকল নিপা সেজে যে খুন হয়েছে, সে নিপা কে? ফলাফল বের হয় এখানে শয়তান দুইটা। নকল ইমরানকে অর্থাৎ এক শয়তানকে ধোকা দিল আর এক শয়তান। নিপাকে প্রেগনেন্ট করেছে নকল ইমরান, কিন্তু প্রেগনেন্ট যদি সে করে
তাহলে সে কেন নিপাকে খুন করতে যাবে? আর নিপার বাচ্চা নষ্ট না হতে দেওয়া শয়তান কেন নিপাকে বাঁচালো? তার মানে রুমে এসেছে নকল ইমরানের শয়তান, কিন্তু নকল নিপার শয়তানটাকে। কিন্তু সব হলেও উদ্দেশ্য তাদের কি? কি চায় তারা? না 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 না, হিসাব ঘুরে ফিরে সবার প্রথম দিকে চলে যাচ্ছে। এর সমাধান এত সহজে হবেই না, মনে হচ্ছে যেন এক গোলক ধাঁধা। আরও ছুটতে হবে, অনেক ছুটতে হবে। নিপা রিয়াজকে বলল, আচ্ছা, জেলখানার ইমরান যে নকল সেটা আপনি কিভাবে জেনেছেন? তুমি বেঁচে আসে শুনে সে খুব রেগে গেছিল আর অদ্ভুত ব্যবহার শুরু করছে। তাই আমি রনির কাছে গিয়ে সূত্র বের করার চেষ্টা করি। সেদিন যেহেতু ইমরান চৌরাস্তায় পাশে আসেনি, তাহলে নিশ্চয় যে ইমরান মিথ্যা বলছে। আবার সে যে ঘটনা বলছে তারে নিজেকে ভালো প্রমাণ করতে চেয়েছে। কিন্তু তোমার কথা শুনে তার চেহারা পাল্টে যায়, যেন তোমার বেঁচে থাকা তার সহ্য হয়নি। আর নকল ইমরানের সবচেয়ে বড় ভুল এইটাই, সে বলছিল পুলিশ তাকে নিপার হত্যাকারী হিসেবে গ্রেপ্তার করেছে। যদি সে মাতার আর বেহুঁশেই থাকতো, তবে কিভাবে সে বুঝলো তাকে কোনো অপরাধে গ্রেপ্তার করেছে? আমি তথ্য নিয়েছি, পুলিশ বলেছে তাকে গ্রেপ্তার করার পরপরই সে বলল আমি খুন করিনি। হঠাৎ ওটাই নকল ইমরান, আর আসল ইমরান মন দিয়েছে তার কাছেই। আল্লাহ, এত কিছু! এখনো 100-এর মাঝে 10% বের হয়েছে, আরও 90% বাকি আছে রহস্য। এত কিছু হলো কোথায়? এই তো মাত্র শুরু। আচ্ছা, ওদের বিনাশ করবেন কবে? কি বলবো, এখনো বুঝতে পারিনি আসল শয়তান কোনটা আর নকল শয়তান কোনটা। কাকে শেষ করব আর কিভাবে করব? ওরা তো অনেক শক্তিশালী, মানুষ হয়েও ওরা মানুষ না। এখন কি করবেন? জানি না, কিন্তু জানতে তো হবেই। ভাবতে দাও। একটু পর রাত নেমে আসবে, আমি ঘুমাবো কার সাথে? এতদিন কিভাবে ঘুমাইছো? যা হচ্ছে আমি একা ঘুমাতে পারবো না, আপনি আমার সাথে থাকুন না। আপনি সোফায় ঘুমান, আমি খাটে ঘুমাই। কিন্তু প্লিজ না করবেন না। ঠিক আছে, ডান। রাতে নিপা রান্না করে রিয়াজকে খাওয়ায়। রিয়াজ খেয়ে দিয়ে সোফায় শুয়ে পড়ে, নিপাও খাটে শুয়ে পড়ে। সবকিছু নিয়ে ভাবতে ভাবতে নিয়াজের দু চোখের পাতা যেন এক হয়ে যায়। কখন ঘুমিয়ে পড়ে রিয়াজ সেটাও টের পায়নি। রাতে হঠাৎ লাফ মেরে ওঠে। রিয়াজের বুকে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। রিয়াজ বুকে হাত দিয়ে আ করে এক চিৎকার দেয়। রিয়াজের চিৎকার শুনে নিপাও ঘুম থেকে জোরে চিৎকার করে। রিয়াজ কুকাতে কুকাতে বলল, তুমি? ছুরি হাতে নিয়ে রনি জোরে জোরে পৈশাচিক হাসি দিয়ে বলল, হ্যাঁ 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 আমি। রিয়াজ রনিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। আজ সেই রনি রিয়াজের বুকে ছিদ্র করে দিল। রিয়াজের আফসোস নেই, কিন্তু এক জায়গায় বড্ড ইচ্ছা জেগে যায়, রনি কেন ছুরি মারলো? এটা কি রনি, নাকি এটাও মানুষ না? রিয়াজ বুকে হাত দিয়ে রক্ত থামানোর চেষ্টা করছে। গড় করে বের হয়ে যাচ্ছে রক্ত। বুকের যন্ত্রণাময় ব্যথা তীর তীর করে তাকে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। রিয়াজ কোনোভাবে সোফা থেকে নিচে নেমে যায়। ছোড়াটা বুক থেকে বের করে হামাগুড়ি দিয়ে নিপার কাছে যেতে চাচ্ছে। নিপা এসব দেখে প্রায় বোবা হয়ে যায়। বিছানার মাঝেই জ্ঞান হারিয়ে যায় নিপা। রনি ছুরিটা আবার হাতে নিয়ে হামাগুড়ি অবস্থায় রিয়াজের পিঠে কষ করে মেরে দেয়। রিয়াজ আবার ঢলে পড়ে ফ্লোরে। রক্তে ফ্লোর লাল হয়ে গেছে। কাতরাতে কাতরাতে রিয়াজ রনির দিকে দুই হাত জোর করে বলে, প্লিজ দোস্ত, আমাকে আর মারিস না, খুব ব্যথা পাচ্ছি, আমি এবার মরেই যাবো রে। রিয়াজের অনুরোধ রনির কান পর্যন্ত যায়নি, হয়তো গেছে, কিন্তু রনি শুনতে চায়নি। রনি এবার রিয়াজের ঠিক মুখ বরাবর, অর্থাৎ রিয়াজের নাক বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। রিয়াজ থরথর করে কাঁপতে লাগলো। এ যেন এক মৃত্যুর সাথে লড়াই করার যুদ্ধ। রিয়াজ সারা মুখ ভর্তি চামড়ায় রক্ত ভেসে যায়। অনেকক্ষণ ছটফট করার পর শান্ত হয়ে যায় রিয়াজ। ফ্লোরে নিষ্পাপ শিশুর মতো পড়ে আছে। রুমে আর কারো কুকরানোর শব্দ নেই, আর নেই কারো কান্নার রূপে ক্ষমা চাওয়ার অনুরোধ। রিয়াজের পুরো দেহ শীতল হয়ে পড়ে থাকলেও চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু জল। এদিকে রনি নিপার দেহ নিয়ে চলে যায়। কোথায় গেছে কেউ জানে না, জানবেও বা কি করে? নিপার খোঁজ শুধু রনি আর রিয়াজ জানতো। অন্যদিকে খবর ছড়িয়ে পড়ে ইমরান নামের নাকি কেউ নাকি জেল থেকে পালিয়ে গেছে। এমনভাবে পালিয়েছে সিসিটিভি ক্যামেরা পর্যন্ত দেখা যায়নি, অথচ সিসিটিভি ক্যামেরা সারাক্ষণ অন ছিল। পুলিশ খুঁজতে থাকে ইমরানকে। মর্গে নিপার লাশ নাকি প্রতিদিন কান্না করে।
যেন বিশাল বড় একটা ইঙ্গিত দিচ্ছে। এই কান্নার অর্থ হয়তো এমন সর্বনাশ হবে সবার। কেউ কেউ রাতের আধারে রাস্তায় দেখতে পায় কয়েকজন লোক মিলে রাস্তায় কুকুর মানুষ খাচ্ছে। অদ্ভুত এইটাই, সব মানুষগুলোর চেহারা একই রকম। রাতের বেলা এদের দেখা গেল, দিনের বেলা এদের কেউ দেখে না। সাধারণ মানুষের মতোই তারা, কিন্তু কানে মুখে সবাই বলে ওটা মানুষ না। শহরে শুরু হয়ে যায় এক আজগুবি কাণ্ড। কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না। যারা বিশ্বাস করে তারা সবাই নিজের চোখে তাদের দেখেছে, আর বাকিরা চোখে দেখার পর বিশ্বাস করে, নয়তো নিজেরাই শিকার হয়ে যায়। শহরটা সন্ধ্যার পর শান্ত হয়ে যায়। এ শহরে সন্ধ্যার পর বাড়ি ফিরে যায় হাজারো শ্রমিক। সারাদিনে রোজগার দিয়ে চালিয়ে যায় সারাটা দিন। এখন আর সেটাও হয় না। বড় বড় সাহেবেরা বিকালের পরই অফিস ছুটি করে দেয়। সীমিত সময়ের মাঝে কেউ রোজগার করে, কেউ না খেয়ে পড়ে থাকে। রাতের বেলা সাহেবরা স্ত্রী কন্যা নিয়ে বের হতো রেস্টুরেন্টে, এখন তারা ভয় বের হয় না। দিনের বেলায় হাজারো ব্যস্ততার মাঝে তাদের কেটে যায় সময়, কিন্তু এতে ক্ষতি শ্রমিকের চেয়ে বেশি হয় সাহেবদের। রিক্সা চালিয়ে ওরা 2 মুঠো ভাত জোগাড় করে রাতে ঘুমায়, আর কখনো খাবার না জুটলেও মাথা ব্যথা থাকে না, কারণ এটা তাদের অভ্যাস হয়ে গেছে। সাহেবেরা কাজের প্রেশারে সারাদিন খেতেও ভুলে যায়। চিন্তায় চিন্তায় ভর্তি হয়ে গেছে অনেকে। ওরা নিজেদের পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে করত, কিন্তু আজ তারাই সবচেয়ে অসুখী, ঠিক চীন দেশের মতো। আজ করোনা ভাইরাসের জন্য তাদের সব অহংকার মাটি চাপা। এদিকে 4 মাস পার হয়ে যায়, একই কাণ্ড ঘটেই চলেছে। রাতে মর্গ থেকে নিপার কণ্ঠে কেউ কান্না করে, আর রাতের বেলায় রাস্তায় একই চেহারার কিছু লোক বের হয়। সবকিছু একটা রুটিনের মধ্যে চলে আসে। এভাবেই চলে আসছে দিন। প্রতিবাদে নেই কারো শক্ত হাত। রিয়াজকে ছুরি মারার পর আর কোনো খবর আসেনি। 4 মাস পর নিপা হঠাৎ তার নিজের বাড়ি আসে। বাড়ির সবাই নিপাকে দেখে অবাক। মেয়েটির পেট ফুলে অনেক বড় হয়ে গেছে, প্রেগনেন্টের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। নিপা দরজা অব্দি এসে সেখানে পড়ে যায়, বড্ড দুর্বল হয়ে গেছে। নিপার পরিবারের কেউ ভয়ে এগিয়ে আসছে না। সবাই জানে নিপা মৃত, তবে মৃত নিপা কিভাবে বাড়িতে আসবে, তাও প্রেগনেন্ট অবস্থায়? ওদের গুনগুনের মাঝে নিপা একটা কথাই ভাবছে, একই চেহারার লোকগুলো কে? নিপার কণ্ঠে কে কান্না করে? রনি কেন এই 4 মাস ওর সঙ্গে সহবাস করলো? আমার ইমরান কি বেঁচে আছে? আর যদি রিয়াজ থাকতো তবে কিছু একটা করতো। নতুন রহস্যের জাল নেমে আসে। রিয়াজ ইমরানের কোনো খোঁজ নেই। নিপার নকলটাকে, আর গল্পে বাস্তবতার কিছু ছায়া। কি হবে পরে? নিপা এসব ভেবে ভেবে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে যায়। নিপার বাবা দৌড়ে এসে নিপাকে ওনার বুকে টেনে নেয়। শত কিছু হলেও মেয়ে তো ওনারই। এদিকে নিপার কল দেয় হসপিটালে। ওখানে লোকদের সঙ্গে কথা বলে জানতে পারে নিপার লাশ এখনো মর্গেই আছে, তবে আগের থেকে পচে গেলে অন্যরকম হয়ে গেছে। এখন কোনোভাবেই নিপার চেহারার সাথে মিল পাওয়া যাবে না। নিপার পরিবার ভেবে নেয় হয়তো নিপার চেহারার মতো কারো লাশ ওখানে। ওটা তো নিপার নাও হতে পারে। এক চেহারার হাজারো লোক থাকে, এতে কনফিউশন হওয়ার কিছু নেই। এদিকে জেল থেকে পালাতক ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমরান ও বা কোথায় তা নিয়ে চিন্তিত পুরো ডিপার্টমেন্ট। কিন্তু নিপার ফিরে আসার কথা জেনে পুলিশ হাল ছেড়ে দিয়েছে। যেহেতু নিপা খুন হয়নি, তবে ইমরানকে খুঁজে লাভ কি? তবে অদ্ভুত একটা রহস্য কিন্তু রয়েই গেল। দেখতে পারলেন, ইমরান পালিয়ে গেল অলৌকিক ভাবে। সিসিটিভি ক্যামেরায় ধরা পর্যন্ত পড়লো না। সে যাই হোক, ডিপার্টমেন্ট একটা দিক দিয়ে চিন্তামুক্ত হলেও দেশ নিয়ে বড্ড ঝামেলায় আছে। রাতে বের হওয়া লোকগুলো কে? আবার নাকি সবার চেহারা একই চেহারার এতগুলো মানুষ রাস্তার কুকুর আর মানুষ ধরে খায়। লাশটা সকালবেলা লাশের বাড়ির সামনে পৌঁছে যায়। তা নিয়ে একের পর এক গবেষণা করে যাচ্ছে পুলিশ। তবে ওরাও যে নিজেদের প্রাণের ভয়ে এগিয়ে যাচ্ছে না, যাবেই বা কি করে? প্রাণের ভয় সবারই থাকে। মর্গে নিপার নকল লাশটা প্রতিদিন কান্না করলেও গতকাল নাকি হেসে উঠেছে। লাশের এমন কাণ্ড এতদিন সবাই চুপিসারে মেনে নিলেও আজ আর কেউ চুপচাপ নেই। সাংবাদিক এসে লাশের ভিডিও বানাচ্ছে, চ্যানেলে চ্যানেলে লাশের ভিডিও ভাইরাল হচ্ছে, আর ব্রেকিং নিউজ আসছে লাশ হাসে, লাশ কাঁদে। আর কিছু কিছু ইউটিউবার টাইটেলে লিখে দিচ্ছে, দেখুন একই কাণ্ড করলো একটি মেয়ের লাশ। লাশের হাসিটা নাকি খুবই ভয়ানক ছিল। পুরো হসপিটালের রোগীরা হাসির শব্দ শুনেছে। বারবার 1 মিনিট যাবত এই হাসির সুর ভেসে বেরিয়েছে পুরো মর্গে। রাত 12টার পর এই কাণ্ড ঘটছে। সব রোগীরা থ হয়ে গিয়েছিল তখন। শোনা যায় পরের দিন সবাই হসপিটাল ত্যাগ করে অন্য হসপিটালে শিফট হয়ে যায়। এর জন্যই ভাইরাল হয় একই করলো একটি মেয়ের লাশ। এদিকে নিপার পেট ধীরে ধীরে বড় হচ্ছে। পেটের বাচ্চা হয়ে পরিপূর্ণভাবে বেড়ে উঠতেছে। বাড়ির সবাই জিজ্ঞেস করে, নিপা বলে সে এই বাচ্চা রাখবে না। নিপার মুখে কালো মেঘের ছায়া সবাই দেখছে।
এই কয়দিনে সবাই এটা ইমরানের বাচ্চা ভাবলেও এখন বুঝতে পারছে এটা অন্য কারো। তৎক্ষণাৎ নিপাকে হসপিটাল নেওয়া হয়। নিপা প্রচন্ড ব্যথায় কুকিয়ে ওঠে। পেটের ভেতর থেকে যেন সে নারাজ অনুভূতি প্রকাশ করছে। পেটে লাথি মেরেই যাচ্ছে লাগাতার। নিপা যন্ত্রণায় কাতর হয়ে বরাবরের মতো আবার অজ্ঞান হয়ে যায়। নিপার পরিবার দ্রুত নিপাকে হসপিটালে নিয়ে অপারেশনের কাজ শুরু করতে বলে। কয়েক ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসে। নিপার আব্বু দৌড়ে এসে ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব, আমার মেয়ে কেমন আছে এখন? আপনার মেয়ে ঠিক আছে, কিন্তু কিন্তু কি ডাক্তার সাহেব? আপনার নাতিন একটা অঘটন করে ফেলেছে। আমার নাতিন মানে? আরে ওটা নাতিন না, আমাদের ডাস্টবিনে ফেলে আসবো এখন। আরে থামুন, কান্না করে কি আছে? সে কি করেছে আগে তো শুনবেন। আচ্ছা বলুন ডাক্তার সাহেব। অপারেশন করার পর বাচ্চাটি আমাদের নার্স মুক্তার কোলে রাখা হয়, কিন্তু অদ্ভুতভাবে বাচ্চাটি মুক্তার একটি স্তন কামড় দিয়ে খেয়ে ফেলে। হঠাৎ এত বড় মুখ কিভাবে হয়ে গেল জানি না। একেবারে জানোয়ারের মতো মুখ এত বড় করে ফেলে। ও মাই গড! এখন মুক্তা নার্স কেমন আছে? ভালো না, এখন ওর অপারেশন করতে হবে। আর বাচ্চাটি অনেক শক্তিশালী। শিকড় দিয়ে বেঁধে এসেছি দোলনাতে। যত তাড়াতাড়ি সম্ভব এই আপদ দূর করুন, না জানি আবার কারে খেয়ে ফেলে। বলুন ডাক্তার সাহেব। নার্সের অপারেশন চলছে। এদিকে নিপার আব্বু বাচ্চাটাকে 13 তলা বিল্ডিং থেকে ফেলে দেয়, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। নিপাকে সেদিনই অন্য একজন নার্স সহ বাসায় নিয়ে আসে। বাইরে চলছে তোলপাড় অবস্থা। মাঝখানে একটা নার্স তার হারালো। নিপা কয়েকদিন ভাবে সুস্থ হয়ে যায়, আবার আগের মতো চলাফেরা করতে থাকে। আর সারাক্ষণ ভেবেই চলে রিয়াজ, ইমরান আর রনির ব্যাপার নিয়ে। পরের দিন ব্রেকিং নিউজে গরম খবর আসে, মর্গে নিপার নকল লাশটিকে নাকি সেদিনের পর আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হয়। কিন্তু অদ্ভুতভাবে পরের দিন আবার লাশটি মর্গে চলে আসে। কিভাবে এসেছে কেউ জানে না। তবে মর্গের লাশ চেক করতে গিয়ে দারোয়ান দেখে একটা লাশ বাড়তি, আর ওটা হচ্ছে কবর দেওয়া লাশ। ব্যাপারটি মাতামাতি হবার মধ্যেই হসপিটাল কর্তৃপক্ষ লাশটিকে আবার দাফন করে। কিন্তু পরের দিন পুনরায় লাশটি চলে আসে মর্গে। একে একে দুইবার লাশটি ফিরে চলে আসে। এবার কবরস্থানের দারোয়ান ছড়িয়ে দেয় ব্যাপারটা। এবার নিউ ভিডিও আপলোড হয়। এ কি করলো লাশ? একের পর এক রহস্যময় ঘটনা ঘটতেছে। রহস্যের মায়াজালে কালো ছায়ার অপচ্য শক্তি বেড়ে যাচ্ছে ভূখণ্ডে। কালো রাতের সাদা তারা হয়ে যায় মাঝে মাঝে কালো। বাথরুমের কিছু লোক আর বের হয় না। শোনা যায় বাথরুমে ঢুকার পরেই গায়েব হয়ে যায় অনেকে। মাঝে মাঝে নাকি রাতে আয়না দেখতে গেলে নিজের মতো একই রকম চেহারার কোনো মানুষ পিছনে দাঁড়িয়ে থাকে। আয়নার মধ্যে স্পষ্ট দেখতে পায় সবাই নিজের চেহারার আরেকটা লোক পিছনে দাঁড়িয়ে। এসব দেখে একটা লোক কিছু লোক জ্ঞান হারায়, আবার কিছু লোক পিছনে ফিরে তাকায়। যারা ফিরে তাকায় তারা দেখে পিছনে কেউ নেই। রিপ্লে আবার আয়নায় তাকালে দেখে এবার আয়না তো কেউ নেই। বাঙালির কমন ডায়লগ, মনের ভুল শব্দটা বেশি দিন ধরে রাখতেও পারেনি, কারণ ঘটনাটা একজন নয়, অনেকের সাথে ঘটেছে। এখন অনেকে আয়না দেখা ছেড়েও দিয়েছে, আবার অনেকে আয়নায় পর্দা লাগিয়ে দেয়। কিছু কিছু লোক তো বাসার সব আয়না ডাস্টবিনে ফেলে এসেছে। এদিকে মর্গের দারোয়ান আজ প্রতিজ্ঞা করে লাশ কিভাবে মর্গে আসে সেটা সে দেখবে। উনি মর্গের ভিতরে বসে আছে। প্রতিবারের মতো আজকেও লাশটিকে দাফন করা হয়। তবে দারোয়ান সুখে এই প্রতিজ্ঞা নেয়নি। সকালে লাশ দাফন করার 10 মিনিট আগে দারোয়ানের বাসা থেকে কল এসেছে, ওগো শুনছো, আমি না প্রেগনেন্ট। খুশির খবর শুনে দারোয়ান নাচতে থাকে। কিন্তু হসপিটাল থেকে লেটার আসে, এই লাশ কিভাবে মর্গে আসে তা দারোয়ান ফলো করতে হবে, আর যদি ফলো না করে তবে চাকরি বাতিল হবে। এজন্যই দারোয়ান আজ মর্গে জীবনের ঝুঁকি নিয়ে বসে আছে। চাকরিটা গেলে তো বউয়ের জন্য ভালো কিছু করতে পারবে না। আর এভাবেই টাকার জন্য বড় লোকদের হুমকির নিচে পড়ে থাকে হাজারো মধ্যবিত্ত লোক। এই কারণে আবার প্রাণও হারায় অনেক শ্রমিক। কিন্তু নাম কামাই করে মুখোশধারী কিছু মানুষরূপী জন্তু জানোয়ার। তো আজ দারোয়ান মর্গে বসে বসে জিকির করছে আর অপেক্ষায় আছে লাশ আজ দেখেই ছাড়বে। সিসিটিভি ক্যামেরা আছে, না হলে তো মিথ্যা কথাও বলতে পারতো যে লাশ দেখছি। কিন্তু এখন তো সেটাও করা যাবে না। লাশের হেঁটে আসা পথে দাঁড়াতেই হবে দারোয়ানকে। রাত 1টা, 2টা, 3টা বেজে গেল, একটু পর 4টা বাজবে। লাশের কোনো হদিশ নেই। দারোয়ান ঘুমকে কোরবানি করে বসে আছে। লাশে আজ দেখবেই, চাকরি তার রাখতেই হবে। যখনই 4টা বেজে গেল দারোয়ান তখন দেখে এক অস্বাভাবিক কাণ্ড। এদিকে নিপা হঠাৎ রাত 4টায় জেগে যায়। নিপা দেখতে পায়
কাচের জানালার ওপাশে গ্লাসে 2 হাত রেখে ইমরান নিপাকে ডাকছে। অন্যদিকে শহরের কিছু কিছু বিল্ডিং থেকে চিৎকার ভেসে আসছে, মনে হচ্ছে তাদের কেউ অ্যাটাক করলো। এদিকে আবার রাত 4টায় রিয়াজ হাঁপাতে হাঁপাতে থানার সামনে এসে চিৎকার মারে। চিৎকার মেরেই অজ্ঞান হয়ে যায় রিয়াজ। থানার দারোয়ান রিয়াজকে কোলে করে থানার ভেতরে নিয়ে যায়। রিয়াজ চিৎকার দিয়ে বলে, আমাকে হেল্প করুন। ঘটনা এসে দাঁড়ালো বিশাল কোনো রহস্যের গুহার মুখে। গুহায় প্রবেশ করলে বাঘ আর বাহিরে থাকলে অন্যান্য পশুর আক্রমণের চাপ। এই রহস্যটাও ঠিক তেমনই। এদিক মেলাতে গেলে অধিক ঝাপসা হয়, আর ওদিক মিলাতে গেলে এদিক ঝাপসা হয়। যেমন কয়েকটা প্রশ্ন: নিপার নকল লাশ হসপিটালে এখন দারোয়ানের সাথে কি করবে? রাত 4টায় সব বিল্ডিং এ কি ঘটে যাচ্ছে? মৃত রিয়াজ ফিরে এলো কিভাবে? রিয়াজের ফ্রেন্ড রনি কেন তোকে খুন করলো? যদিও সেটা নকল রনি হয়, তবে আসল রনি কোথায়? এই 4 মাস রনি কেন নিপাকে ধর্ষণ করলো? রনির মাঝে অলৌকিক শক্তি এলো কিভাবে? শহরে অলৌকিক তাণ্ডব চালাচ্ছে কারা? যারা চালায় তাদের উদ্দেশ্য কি? যদি তাদের উদ্দেশ্য রাজত্ব করার হয়, তবে রাজত্ব না করে কেন শুধু মানুষ খাচ্ছে? কেন শুধু রাতের বেলায় তাদের দেখা যায়? লুকিয়ে কেন অ্যাটাক করে ওরা? নিপার পেট থেকে হওয়া বাচ্চাটার মাঝে এত শক্তি এলো কিভাবে? বাচ্চাটাকে তো ফেলে দেওয়া হয়েছে, সে কি আবার ভয়ঙ্কর রূপ নেবে? রূপ নেবে না তো? রিয়াজ তো এবার এসেছে, কিন্তু কি করবে? যেখানে এত প্রশ্ন লিস্ট করলে উত্তরপত্রের তালিকা সহ জ্যাম করে দেয়, সেখানে উত্তর মিলাবে কিভাবে? অন্যথায় আরেকটা প্রশ্ন আরো গভীরভাবে উঠে আছে: আসল ইমরান কোথায়, আর নকল ইমরানেরই বা উদ্দেশ্যটা কি? কোনটা মানুষ, কোনটা শয়তান, সেটাই বুঝে উঠতে পারছে না কেউ। যাকে মানুষ বলে ধরে রাখা হয়, কয়েক মুহূর্তে বাদে তাকেই বলতে হচ্ছে ওটা মানুষ না। রিয়াজের জ্ঞান ফিরেছে ভোর 6টায়। এই ঘন্টা রিয়াজ অজ্ঞান ছিল। জ্ঞান ফেরার পর রিয়াজ শুয়া থেকে উঠে দাঁড়ায়। ডিপার্টমেন্টের সকল লোক মাথায় হাত রেখে বসে আছে। রিয়াজ ধীর পায়ে এসে তাদের সাথে বসে পড়ে। বারবার রিয়াজ তাদের চোখের দিকে লক্ষ্য করে যাচ্ছে। ভয়ের চাপে সবার মুখ লেগে আছে, যেন হঠাৎ কিছু একটা হবে আর অমনি সবাই মারা যাবে। রিয়াজের ঠোঁট কাঁপতে কাঁপতে ওসি সাহেবকে জিজ্ঞাসা করলো, আপনারা সবাই এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? আর বলো না, এই 2 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে গেল। ওসি কথাগুলো অনেক কষ্টে বলেছে। ওনার দেহখানা যেন অস্বাভাবিকভাবেই থরথর করছে। কি শেষ হলো আমাকে বলা যাবে কি? ভোর 4টায় পুরো শহরে হইচই পড়ে যায়। আমরা তো জানি এখন কিছু রাক্ষসের আগমন ঘটেছে শহরে। 1 ঘন্টা পর খবর আসলো পুরো শহরের যুবতী মেয়েরা গায়েব হয়ে গেছে। 18-20 বছরের সব মেয়েদের কারা যেন তুলে নিয়ে গেছে। সে এক ভয়ঙ্কর রূপ নিয়ে এই তাণ্ডব চালায়। দেখতে নাকি কালো ছায়ার মতো, ধোয়ার মতো উড়ে এসে মেয়েদের গায়ে ঝাপটে পড়ে, আর অমনি মেয়েরা গায়েব হয়ে যায়। পুরো শহরে একটাও 18-20 বছরের মেয়ে নেই, সবাই উধাও। আর আমার কাছে সব থেকে কষ্টের বিষয় হলো আমার মেয়েটাও উধাও। তার বয়স 19। আল্লাহ, কি বলেন? যেটা শুনেছেন সেটা। আচ্ছা আচ্ছা স্যার, কান্না করবেন না। আপনার মেয়ে আপনার বাসায় ফিরে যাবে, আমি কথা দিচ্ছি। আপনি আবার কি করবেন? ওরা অনেক শক্তিশালী আর অলৌকিক শক্তির মালিক। আপনি তাদের কাছে কিছুই না। তা তো সময় বলে দিবে। তবে যদিও আমার কিছু হয়ে যায়, তবে এইটা মনে রাখবেন, আপনার না শুধু এই শহরের যত মেয়ে গায়েব হয়েছে সবাই ফিরে আসবে। আর আমি রিয়াজ, একবার দেখা যাক তবে। কিন্তু আপনি কে? আর রিয়াজ নামের কেউ তো নিখোঁজ ছিল। নিপা নামের একজন মেয়ে এসে রিপোর্ট লিখেছিল। নিপা? হ্যাঁ, নাম তো নিপাই। কয়েকদিন আগে একটা ঝামেলা হয়েছিল ওর স্বামীকে নিয়ে। ওনার স্বামীর নাম ইমরান। ওয়েট, নিপা রিপোর্ট লিখেছে কখন? এই তো গতকাল বিকালবেলা। অদ্ভুত, নিপা তো বাড়িতে, আর নিপার নকল নিপা মর্গে। এখানে আবার তৃতীয় নিপা এলো কোথা থেকে? আপনি মর্গের নিপার সন্ধান জানেন? হ্যাঁ, আমি সবই জানি। আর এই ঝামেলার প্রথম থেকেই আমি জড়িয়ে আছি। ঠিক করে বলুন তো, কি আপনি? আগের পরিচয় দিতে গেলে সময় শেষ হয়ে যাবে। তবে আমার উপর আস্থা রাখার কারণটা বলে দিচ্ছি। বলুন। 4 মাস আগে আমাকে খুন করা হয়, তাও আমার কাছের কেউ করেছে। কিন্তু সে আসল নাকি নকল তা আমি জানি না। আমি মারা যাবার 2 দিন পর হঠাৎ চোখ মেলে ফেলি। আমি ভাবলাম হয়তো আমি কোনোভাবে বেঁচে গেছি, কিন্তু না। আমি ওঠার পর দেখি আমার দেহ সোফায় পড়ে আছে।
অথচ আমি উঠে দাঁড়িয়ে গেলাম। নিজেকে মৃত বলে দাবি করতে কষ্ট হচ্ছে। এরপর দেখি কেউ আমার পিঠে হাত রাখলো। স্পর্শটা খুব চেনা আমার। তাকিয়ে দেখি আমার নানা আমার সামনে, অথচ আমার নানা মারা গেছে অনেক আগেই। নানা আমাকে তখন কি যেন বলেছে, আমি ঠিক বুঝতেও পারিনি। নানা কোন ভাষা তখন কথা বলেছে সেটাও আমার অজানা। জীবনে কখনো ওরকম ভাষা আমি শুনিনি। মনে হলো নানার ভাষার চাইতেও চাইনা ভাষা সহজ। নানা আমাকে কি যেন বলে, আমার মাথার উপর হাত রাখে, আর অমনি আমার মাথায় কিসে যেন আলো জ্বলে ওঠে। সাদা আলো, প্রচণ্ড গতি ছিল সেই আলোর। এত তীব্রভাবে আলো ছড়াচ্ছিল আমি চোখে কিছু দেখতেও পারছিলাম না। অনেকক্ষণ পর নানা আমাকে আবার সেই অদ্ভুত ভাষায় কিছু কথা বলল, কিন্তু এইবার আমি নানার ভাষা বুঝতে পারছি। নানা বলেছে, রিয়াজ, তোর মধ্যে এখন এমন কিছু শক্তি আছে যা তোর কিছু কাজে লেগে যাবে। তোর অনেক বড় যুদ্ধ করতে হবে। আসল নকলের ব্যবধান খুঁজে বের করে নকলের বিনাশ করতে হবে। এখন থেকে তুই আবার জিন্দা হয়ে গেছিস। তুই আবার দুনিয়ায় ফিরে যেতে পারবি। তবে সেই শক্তিশালী তলোয়ার এখন তোর দেহের ভিতরে আছে। যখনই তুই আসল শয়তানের মুখোশ খুলতে পারবে, তখনই অলৌকিকভাবে তোর হাতে সেই তলোয়ার চলে আসবে। কিন্তু একটা কথা মনে রাখবে, যদি তোর কিছু হয়েও যায় তবুও দেশ রক্ষা করে মরবে, তার আগে না। যদি তার আগে মরিস তবে পৃথিবীতে মানুষ বিলুপ্ত হয়ে শয়তানের রাজত্ব চলবে। তাই যেভাবে হোক তোকে দেশ রক্ষা করতে হবে। নানা কথাগুলো বলে ধীরে ধীরে উধাও হতে লাগলো। আর উধাও হতে হতে বলেছিল, গত 4 মাস ধরে তুই এখানে দাঁড়িয়েছিলি। এই 4 মাস আমি তোর দেহের ভিতর শক্তি প্রবেশ করিয়েছি। আর এই 4 মাসে অনেক কিছু হয়ে গেছে। সবাই তোর অপেক্ষায় আছে। যা রিয়াজ, যা, এক্ষুনি নেমে পড় যুদ্ধে। হায় হায়, বলেন কি? আপনি মৃত থেকে জীবিত হয়ে এসেছেন? এসেছি। তো ভোর 4টায় এভাবে এলেন কেন? ও সেট, কোথার টানে তো ভুলেই গেলাম। আমি আসার সময় কয়েকজন মানুষকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তারপর হসপিটালের নিপা আর আসল নিপার খবর পাই। কিন্তু নিপা তো বাসায় অসুস্থ। তাহলে আমার নিখোঁজের রিপোর্ট কে লিখতে এসেছে? আমাকে যেতে হবে এক্ষুনি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। লাস্ট একটা কথা বলে যান, আপনি হাঁপাতে হাঁপাতে এসেছিলেন কেন ভোরে? রিয়াজ বসা থেকে উঠে দরজা অবধি চলে যায় আর ওখানে দাঁড়িয়েই ওসিকে উত্তর দেয়। কারণ ওটা আমি ছিলাম না। আমি তো থানার সামনে দিয়ে যাবার সময় মাথা চক্কর খেয়ে ঘুরে পড়ে গিয়েছিলাম। আমার আগে কে চিৎকার করেছে আর কে হাঁপিয়ে এসেছে আমি জানি না। হতে পারে ওটাও মানুষ না। কথাটা বলে রিয়াজ থানা থেকে বের হয়ে যায়। ওসি ব্যাককলের মতো দাঁড়িয়ে থেকে দারোয়ানকে বলল, এখানে যে রিয়াজ চলে গেল, এটাও কি মানুষ? দারোয়ান উত্তর দিল, রিয়াজ ছুটতে লাগলো নিপার বাড়ির দিকে। থানায় নিপা আসবে না, কিন্তু কে এসেছিল? রিয়াজ দৌড়াতে দৌড়াতে প্রায় 20 মিনিট পর নিপার বাড়িতে যায়। আর ওখানে গিয়ে জানতে পারে নিপা গতকাল রাতে উধাও হয়ে গেছে। রিয়াজ কথাটা শুনে নিপার আম্মুকে বলল, আপনি টের পেয়েছেন কিভাবে? আমি আমার রুমেই শুয়েছিলাম, আর অমনি ভোর 4টায় নিপা ইমরান বলে চিৎকার দেয়। ইমরানকে ডেকেছে? হ্যাঁ, তারপর আমরা সবাই রুমে এসেই দেখি নিপা রুমে নেই। আচ্ছা, নিপার বয়স কি 18 থেকে 20-এর মধ্যে? হ্যাঁ, ওর বয়স 20 বছর। বুঝলাম। আচ্ছা শুনুন, যদি এই বাড়িতে দ্বিতীয়বার আমি কিংবা নিপা অর্থাৎ ইমরান যেই আসুক না কেন, দরজা খুলবেন না, ওকে? ওটা মানুষ না হতে পারে। ওকে ওকে বাবা, কিন্তু তুমি কে? তোমারে তো চিনলাম না। দরজা আটকান, আমার পরিচয় জানা এত জরুরি না। এই বলে রিয়াজ চলে আসে বাহিরে। উনারাও দরজা বন্ধ করে দেয়। রিয়াজ নিপাদের গেট অব্দি আসতেই ডাস্টবিনে ফেলে দেওয়া আয়নার ভেতর থেকে হঠাৎ একটা ভয়ঙ্কর ছায়া বেরিয়ে আসে। রিয়াজ ছায়াটাকে ঠিকমতো চিহ্নিত করার আগেই ছায়াটি তার নখ দিয়ে রিয়াজের ডান হাত কেটে ফেলে। রিয়াজের ডান হাত দেহ থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। ছায়াটি ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। রিয়াজ এবার বুঝতে পেরেছে এরা দিনের বেলায় আয়নার ভেতর থাকে, তার মানে এদের বাসস্থানই হলো আয়নার ভেতর। রিয়াজ এখন এসব ভেবে সময় নষ্ট করার ছেলে না। রিয়াজ পিছনে দৌড় দিয়ে নিপাদের দরজায় ধাক্কাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। তারাও বা কেন খুলবে? রিয়াজ তো নিজেই বলে গেছে দরজা না খুলতে। রিয়াজ দরজা ধাক্কাচ্ছে আর এতক্ষণে ছায়াটা এসে রিয়াজের বাম হাতটাও কেটে দেয়। এবার রিয়াজ থরফর থরফর করতে করতে দরজার সামনে লুটিয়ে পড়ে।
ছায়াটা সেই অবস্থায়ও রিয়াজের পেটে নাড়ি ভুড়ি বের করে ফেলে। রিয়াজের নাক মুখ থেকে রক্ত বের হতে লাগলো। নিপার বাসার সবাই জানালা দিয়ে এসব দেখেই যাচ্ছে। ছায়াটা রিয়াজের দেহ ক্ষত বিক্ষত করে দেয়। রিয়াজের হাত একদিকে তো পা আর একদিকে, মুন্ডু আর একদিকে। মোট কথা রিয়াজের দেহের প্রতিটা অঙ্গ দেহ থেকে আলাদা। ছায়াটা রিয়াজের এমন করুণ অবস্থা করে আবার চোখের পলকেই আয়নার ভিতর মিশে যায়। নিপার পরিবারের সবাই এসব দেখেও জানালা অফ করে দেয়। ওনারা ভাবেন এটা নিশ্চয়ই ওদের কোনো চাল। রিয়াজের রক্তে পুরো দরজা লাল হয়ে আছে। যতই আলাদা হোক দেহ, মস্তিষ্কটা এখনো চালু আছে। হৃৎপিণ্ডটা ধুপ 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 করে কেঁপেই যাচ্ছে। রিয়াজের আলাদা করা মাথাটা হঠাৎ চোখ মেলে, মাথাটা নিজে নিজে নড়তে লাগলো। নিপার আম্মু বাহিরের অবস্থা অনুমান করার জন্য আবার জানালা খোলে, আর তিনি দেখলেন রিয়াজের মাথাটা লাফাতে লাফাতে তার দেহের পাশে চলে আসে। রিয়াজের হাতটি নিজের থেকে গড়িয়ে এসে দেহের পাশে চলে আসে। এভাবে অলৌকিক কাণ্ডে রিয়াজের পুরো দেহের অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় চলে আসে। এরপর ধীরে ধীরে রক্তগুলো দেহের ভিতর প্রবেশ করতে লাগলো। অদ্ভুতভাবে হাত পা মাথা সবকিছু যেন জোড়া লেগে যাচ্ছে। নিপার আম্মু এসব দেখতে দেখতে জানালার পাশেই জ্ঞান হারায়। এদিকে ধীরে ধীরে রিয়াজের সকল কিছু জোড়া লেগে যায়। কয়েক মিনিট বাদে রিয়াজ যেন পুনরায় জীবিত হয়ে গেল। হাত পা একটু নাড়াচাড়া দিয়ে রিয়াজ দাঁড়িয়ে যায়। এরপর মুচকি একটা হাসি দিয়ে ভাবতে লাগলো তার নানার কথা। রিয়াজের নানা রিয়াজকে আর একটা কথা বলেছিল, যেটা রিয়াজ ওসির সামনে বলেনি। কথাটা হচ্ছে, রিয়াজ তুই এখন থেকে দুইটা জীবনের মালিক। একবার মরে গেলে আবার পুনরুজ্জীবন পাবি, অর্থাৎ সাবধানে লড়াই করবি, কিন্তু ভয় ছাড়া। কথাটা মনে মনে ভেবে রিয়াজ সেখান থেকে চলে আসে। ওসিকে কথাটা বলেনি, কারণ অতিরিক্ত অলৌকিক বিশ্বাসী মানুষ কম। এরপর রিয়াজ সোজা চলে যায় মর্গে, অর্থাৎ হসপিটালে নিপার যে নকল লাশ আছে তার সম্বন্ধে জানার জন্য, অর্থাৎ ইনভেস্টিগেশন করার জন্য। ওখানে গিয়ে রিয়াজ যে তথ্য পায় তাতে কিছু সূত্রের দেখা মেলে। রিয়াজ জানতে পারে নিপার নকল লাশ নাকি গতকাল রাতেই উধাও হয়ে গেছে, আর সাথে মর্গের দারোয়ানও উধাও। অদ্ভুত ব্যাপার, এই লাশ আবার কোথায় যাবে? এদিকে শহরের যুবতী মেয়েরা সকলেই নিখোঁজ, আর এখানে নিপার নকল লাশ, আসল নিপা উধাও। নিশ্চয়ই বড়সড় কিছু আবার ইঙ্গিত দিচ্ছে। শেষ ভরসা রনি। হ্যাঁ, রনি একমাত্র ব্যক্তি আছে যে এখন রিয়াজের পাশে দাঁড়াবে। রিয়াজ হসপিটাল থেকে সোজা রনির বাসায় চলে যায়। কলিং বেল টিপ দিয়ে দাঁড়ায় অনেকক্ষণ, কিন্তু রনি দরজা খুলছে না। রিয়াজ আরো কয়েকবার দরজায় নক দেয়, তাও দরজা খোলার নামগন্ধই নেই। রিয়াজ রনি রনি বলে দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথেই দরজা আপনা আপনি খুলে যায়। অদ্ভুত ব্যাপার, রনির বাসা খোলা কেন? রিয়াজ কয়েকবার রনি রনি বলে ডাক দিয়েও রনি সাড়া পায়নি। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন রুম, কোথাও নেই রনি। হঠাৎ রিয়াজ খেয়াল করতেছে বাথরুম থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, যেন ভিতরে ভয়ঙ্কর কিছু চিল্লাচিল্লি করতেছে। রিয়াজ ভয় পেয়ে যাওয়ার মুহূর্তে চলে যায়। রনিকে ওরা মেরে দেয়নি তো? রিয়াজ ভয়ে ভয়ে বাথরুমের দিকে এগোতে লাগলো। যতই এগোচ্ছে ততই ভয়ের মাত্রা বেড়েই চলছে। এক পর্যায়ে দরজায় হাত রাখতে যাবে, তখনই রনি দরজা খুলে বলল, আরে রিয়াজ, কবে এলি? রনির কথা শুনে রিয়াজ প্রথমে ভয় পেলেও এবার শান্ত হয়। রনিকে বুকে জড়িয়ে রিয়াজ বলল, তুই ঠিক আছিস? আমি ভাবছি তোর বিপদ হয়েছে। না, এই তো দিব্যি ভালো আছি। অদ্ভুত তো, তুই আমাকে দেখে এত স্বাভাবিক আছিস কেন? তো কি জ্ঞান হারাবো? রনির কথা শুনে রিয়াজের কেমন জানি লাগলো। রিয়াজ মারা গেছে এটা রনি জানে, তাহলে কিভাবে কি হয়েছে তা কেন জিজ্ঞেস করলো না? রিয়াজ এসব ভাবনা করার মধ্যেই খেয়াল করলো রিয়াজের হাতে একটা সাদা আলোর উৎপত্তি হচ্ছে। রিয়াজ চমকে গিয়ে হাতের দিকে তাকায়। রনি ও চোখ বড় বড় করে তাকায়। আলোটা ধীরে ধীরে বাড়তে লাগলো। একসময় আলোটা থেকে একটা তলোয়ার বের হয়ে রিয়াজের হাতে ভাসমান হলো। তখনই রিয়াজের মনে পড়লো তার নানার কথা। রিয়াজের নানা বলেছিল, যদি কোনো শয়তান তোর সামনে আসে তাহলে অলৌকিকভাবে তলোয়ারটা তোর হাতে চলে আসবে। রিয়াজ নানার কথাটা ভেবেই রনির দিকে তাকায়। রনিও এক দৌড়ে বাথরুমে চলে যায়। রিয়াজও রনির পিছু পিছু বাথরুমে চলে আসে। আসতেই দেখে বাথরুমের আয়নার ভিতরে একটা লাল আলো চলছে। সেই আলোর মধ্যে রনি ঝাঁপ দিয়ে ঢুকে যায়। রিয়াজও দেরি না করে সে আলোর ভিতরে ঝাঁপ দেয়, আর অমনি সব ঝাপসা হয়ে যায়। আর কিছু দেখেনি রিয়াজ। চোখ মেলে দেখে রিয়াজ একটা মাটির বড় গুহার ভিতর বন্দি। প্রায় 60 ফুট উপরে রিয়াজকে বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে। এর নিচে সব মেয়ে আর মেয়ে, অর্থাৎ চারপাশে মাটি আর পাথরের দেওয়াল।
বিশাল বড় একটা গুহা। সেই গুহার ভিতরে কমসে কম 18 থেকে 20 বছরের সকলেই হচ্ছে মেয়ে, আর তাদের উপরে মানে 60 ফুট উপরে রিয়াজকে বেঁধে রাখা হয়েছে। রিয়াজের পাশে মর্গের দারোয়ানও আছে। রিয়াজ আরও অবাক হয় যখন দেখে বাম পাশে ইমরানও ঝুলে আছে, আর ওদের সবার সামনে বড় সিংহাসনে বসে আছে রনি। রিয়াজ এবার বুঝতে পেরেছে সবকিছুর মূল হচ্ছে রনি নিজেই। রনি সিংহাসন থেকে রিয়াজের উদ্দেশ্যে বলল, কি রে, কেমন দিলাম? দোস্ত তুই, তার মানে সবকিছু তুই করছিস? এখনো কি মনে হচ্ছে নাকি অন্য কেউ করছে? কিন্তু কেন করছিস এসব? আর তুই আমার বন্ধু, তাও এমন করলি? আরে হ্যাঁ, রাখ তোর বন্ধু। আমার বয়স কত জানিস? 145 বছর। তোর থেকে 122 বছর বড় আমি। তুই কিভাবে আমাকে বন্ধু বলিস? তোকে তো আমি এখনই জবাই করবো। হা হা হা। বলি দেবো তোকে আমি, বলি। মানে কে তুই? আমি সেই বাচ্চা যে 500 বছর বেঁচে থাকবে। তুই? হ্যাঁ আমি। আমার বাপকে তোর পরিবার রাজত্ব করতে দেয়নি, কিন্তু আমি তো সেটা করব। আর আমি এইটাও জানি আমার বিনাশ তুই ছাড়া কেউ করতে পারবে না। তাই তোর সাথে বন্ধুত্বের অভিনয় করে নিজেকে সেফ রেখেছি। আমি কিছু করলে তুই সন্দেহ করতে পারিস, তাই সব কাজ, সব চিন্তা তোকেই দিয়ে দিয়েছি, যাতে তুই নিজেই আমাদের বাঁচাতে চাস। আর সেটাই হলো যা আমি চেয়েছি। বেঈমান, তুই তো বহুত খারাপ। হ্যাঁ, শয়তানের বংশধর আমি। আমি খারাপ হব না তো কে হবে? হা হা হা। তাহলে আসল নকলের ব্যাপারটা কি ছিল? দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, তারা কারা? ওরা সবাই আমার পোষা শয়তান ছিল। নকল ইমরান, নকল নিপা, নকল তুই, সবই আমার হাতের খেলা। ইমরানকে আমি এখনো বন্দি করে তোকে পাঠিয়েছি নিপাকে আনতে। সেই নিপাকে আমি 4 মাস ধর্ষণ করে নকল ইমরানকে পাঠিয়েছি জেলে। নকল ইমরান আর নকল নিপার ফাঁদে পড়ে তুই নিজেই আটকে গেছিস, আর আমি অপেক্ষায় ছিলাম সেদিনের জন্য, যেদিন আমার বাচ্চা আসবে এই জগতে। আর সে এসেছেও, কিন্তু নিপার বাপ আমার বাচ্চাকে মেরে ফেলেছে। আজ এখানে সবার রক্ত আমার বাচ্চার উপর দিলে সে জীবিত হবে, আর সে হবে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী। আর তোকে বলে দিলে আমি হব অমর, আমার কোনো মৃত্যু হবে না। হা হা হা। ও আচ্ছা, তার মানে নিফাকে বিয়ের আগে তুই প্রেগনেন্ট করেছিস? তো কি তোর নানা করছে? সাবধানে কথা বল বেঈমান, তুই আজকে আমার হাতে মরবি। হা হা হা। তুই এখন মরার গুহায় আছিস আর আমাকেই ধমক দিচ্ছিস। সবার আগে তো তোকেই বলে দিতে হবে তাহলে। আরে বোকা, তুই ভুলে গেছিস আমার হাতে অলৌকিক তলোয়ার আছে, দেখ এবার। এ বলে রিয়াজ হাতের মাঝে সেই তলোয়ারকে স্মরণ করে, আর অমনি হাতে সাদা আলো জ্বলা তলোয়ার ভাসমান হয়। রিয়াজ দড়িটা কেটে এক লাফ দিয়ে নিচে চলে আসে। রিয়াজ মাটিতে নামতেই সব শয়তান রিয়াজের উপর ঝাঁপিয়ে পড়ে। রিয়াজ হাতে তলোয়ার দিয়ে সবাইকে আঘাত করতে লাগলো, যেন যুদ্ধ করে যাচ্ছে। এক এক করে শয়তানদের মাথা, হাত, পা আলাদা করে দিচ্ছে। তলোয়ার ওদের গায়ে লাগা মাত্রই ওরা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। রনি এসব দেখে নিজেও সিংহাসন থেকে লাফ দিয়ে রিয়াজের উপর চলে আসে। রিয়াজ যখন দেখলো রনি উড়ে আসছে, অমনি রিয়াজ তলোয়ারটা রনির পেটে ঢুকিয়ে দেয়। অমনি থর থর করে কাঁপতে লাগলো পুরো গুহা। ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো পাথরের টুকরো। রিয়াজ সবাইকে বের হতে বলে। রিয়াজের কথা মতো সব মেয়েরা গুহা থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু মর্গের দারোয়ান আর ইমরান ঝুলে আছে উপরে। রিয়াজ এক লাফ দিয়ে ওদের দড়ি কেটে দেয়। তারাও থপ থাপ করে মাটিতে পড়ে যায়, আর অমনি দৌড় দেয়। রিয়াজ সবাইকে নিয়ে বের হয়ে আসে গুহা থেকে। রনির লাশ গুহার ভিতর, আর 2 মিনিট বাদে এই গুহাটা ভেঙে যাবে। রিয়াজ গুহার বাইরে এসে দেখে সেই লাল আলো। রিয়াজ সবাইকে বলল এই লাল আলোতে প্রবেশ করলেই সবাই শহরে যেতে পারবে। রিয়াজের কথা মতো সবাই এক এক করে লাল আলোয় প্রবেশ করে নিজেদের শহরে চলে যাচ্ছে। এক এক করে অনেকেই চলে গেল। কিছুক্ষণ পর সবাই গিয়ে শুধু ইমরান আর রিয়াজ বাকি রইল। ইমরানও চলে গেছে। রিয়াজও মাত্র প্রবেশ করবে, অমনি গুহার ভিতর থেকে একটা বাচ্চার হাসি শব্দ ভেসে আসতে লাগলো। রিয়াজ আলোতে পা রাখতে গিয়েও আবার পিছুপা হলো। বাচ্চাটি হাসতে হাসতে বলতে লাগলো, আমিও 500 বছর বাঁচার জন্য আসতেছি। রিয়াজ কথাটা শুনে আবার উল্টো দিকে দৌড়ে গুহার ভিতরে যায়। গিয়ে দেখে বাচ্চাটা শুয়ে শুয়ে হাসছে। রিয়াজ বাচ্চাটাকে বলল, 500 বছর না,
আর 5 সেকেন্ড বাঁচবি। সাথে সাথে গুহাটা ভেঙে যায়। উপরে সব পাথর রিয়াজের উপর পড়তে যাচ্ছে। রিয়াজ চোখ বন্ধ করে বলল, না না, আমি তোমার কথা রেখেছি। এটা বলেই সেই বাচ্চার পেটে তলোয়ার ঢুকিয়ে দেয় রিয়াজ। তলোয়ারের আঘাতে মারা যায় বাচ্চাটি। গুহা ভেঙে রিয়াজের উপর পড়ে। পাথর চাপে পড়ে যায় রিয়াজ। লাল আলোটাও উধাও হয়ে গেছে। 2 বছর পর। ওই নিপা, নিপা, আরে ইমরান, কি হলো? অফিসের টাইম হচ্ছে, নাস্তা দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। আচ্ছা শুনো নিপা, বলো। তোমার এখন কয় মাস চলে? মাত্র 3 মাস, আরো 7 মাস 10 দিন ধৈর্য ধরো। আরে সেটা না, আজ রিয়াজকে খুব মনে পড়ছে। ও থাকলে হয়তো আমাদের বাচ্চাটাকে খুব আদর করত। আমাদের জন্য সে নিজেই মারা গেল, আফসোস হচ্ছে। কে বললো রিয়াজ মারা গেছে? রিয়াজ বেঁচে আছে। আমাদের সবার হৃদয়ে রিয়াজ সারা জীবন বেঁচে থাকবে। হ্যাঁ তা তো ঠিক, কিন্তু আমার একটা ইচ্ছা আছে। বলো। এদিকে কাছে আসো। আসলাম, এবার বলো। আমাদের যদি ছেলে হয় তার নাম কিন্তু রিয়াজ রাখবো। আরে আমিও তো সেটাই ভাবছিলাম। ওরে আমার সুইট বউ।